বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মেয়ে মানুষের মতো এতবার ফোন দিচ্ছিস কেন তুই? কমন সেন্স নাই? প্রেম করবি তুই আমার সাথে? এতবার যে কল দিচ্ছিস আমাকে? হৃদের রাগান্বিত কথায় নড়ে চড়ে বসে না মায়া। কাচুমাচু ভঙ্গিতে আস্তে করে বলে, করবো তো। মায়ের কথায় হৃদ থেমে যায়। সে আয়নকে মনে করে কথাগুলো বলেছিল, কিন্তু মায়ের কণ্ঠ শুনে চুপ করে গিয়ে রাগে ঠাস করে কলটা কেটে দিল তৎক্ষণাৎ। হৃদের কাণ্ডে মায়া কেঁদে ওঠে, কিন্তু দমে না গিয়ে পুনরায় কল দেয় হৃদকে। হৃদ কল রিসিভ করলো না। একবার, দুবার, তিনবার, বেশ কয়েকবার পরপর কল দিল মায়া, কিন্তু হৃদ মায়ের কল রিসিভ করলো না। চারপাশে তখন ভর সন্ধ্যা, বেশ অন্ধকারও। মায়া শাড়ির আঁচলে কান্নার নাক মুছে পুনরায় হৃদকে কল করে। এবার কেমন কেমন করে যেন কলটা হৃদ রিসিভ করে নিল। হৃদ কল রিসিভ করে নিজের রাগ ছাড়বে তার আগে মায়া কেঁদে কেঁদে বলে ওঠে, আমার পেটে ব্যথা করছে তো। হৃদ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাগান্বিত গলায় বলে, তো আমি কি করব? আপনি একটু কথা বললেই তো হয়, আমি ভালো হয়ে যাই। আপনার জন্যই তো পেটে ব্যথা করছে আমার। একটু কথা বলুন না প্লিজ। ফোনের ওপাশ থেকে হৃদের রাগী উত্তর এলো তৎক্ষণাৎ, পারবো না। আপনি কথা না বললে আমি কিন্তু বিয়েতে রাজি হব না। ব্ল্যাকমেল করিস আমাকে? দেখি তোর কতটুকু ক্ষমতা আছে। পারলে বিয়েতে না করে দেখা আমাকে। হৃদের কথায় মায়া দমে গেল। মায়ার বিয়েতে না করা যাবে না কোনো মতেই। না করলেই ঘোর বিপদ নাচবে মায়ের কপালে। তাই মায়া বিয়ের প্রসঙ্গ পাল্টিয়ে আধুরে গলায় ডাকলো হৃদকে। এই শুনুন না, এমন করছেন কেন? একটু কথা বলি না আমরা। আমরাই তো, তাই না? হৃদ অনেকটাই চমকে ওঠে মায়ের বউগিরি ডাকে। হৃদের অশান্ত কলিজা যেন মুহূর্তেই শীতল হয়ে গেল। হৃদ কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলেও মায়াকে বুঝতে দিল না সেটি। পুরো দমে আবারও রাগ প্রকাশ করে বলল, পারবো না কথা বলতে। ফোন রাখ তুই। মায়া পুনরায় কেঁদে কুটে বুক ভাসিয়ে বলে ওঠে, আপনি কথা না বললে আমি কিন্তু এক্ষুনি ছাদে যাব। আমাদের ছাদ থেকে দুটো সুন্দর হ্যান্ডসাম ভাইকে দেখা যায় তো। মায়ার কথায় গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে হৃদ রাগে কটমট করে দাঁতে দাঁত পিষে বলে ওঠে। যা তুই ছাদে, আমার আসতে শুধু একবার। হৃদের কথায় মায়া নাক টানলো কান্নায়। শাড়ির আঁচল দিয়ে শব্দ করে নাক মুছে বলল, আপনি এই রাতে আস্তে আস্তে আমি তো 2-4টে প্রেম করেই নিব ততক্ষণে। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদ দুটোতে সুন্দর সুন্দর দুইটা হ্যান্ডসাম ভাইয়া আছে। আমাকে বেশ পছন্দ করে তারা। এখন অবশ্য ওনারা ছাদেই আছে। আপনি ফোন কাটলে বা কথা না বললে আমি এক দৌড়ে ছাদে চলে যাব, কিন্তু তাদের সাথে প্রেম করতে বলে দিলাম। মায়ার কথায় হৃদের রাগের যেন ঘি পড়ল। তত্তর করে বাড়ন্ত রাগে রি রি করে বলে, তোর মরার পাখা গজাইছে। আমার একবার আসতে দে শুধু। কাঁচা চাবাই খাবো তোকে। তো প্রেম করার শখ আমি বের করবো, দেখিস। মায়া নাক টেনে কেঁদে কেঁদে বলল, একটু কথা বললে কি হয় আমার সাথে? আর কিছু হয়, ফোন রাখ। আমি কিন্তু এবার সত্যি সত্যি ছাদে চলে যাব বলে দিলাম। ফোনের ওপাশ থেকে রাগীর স্বরে চেঁচিয়ে ওঠে হৃদ। রিত, মায়া কান্না ভেজা নরম গলায় হৃদকে কাবু করতে বলে, এই শুনেন না, একটু কথা বলি না আমরা। শুনেন, জুই রুমে নেই, অয়ন ভাইয়ের সাথে এক রুমে আছে। এখানে আমি একা। তো আপনাকে মিস করছি তো। তোর মিস করতে হবে না আমাকে। ফোন রাখ। মায়া আবারও পুরো দমে কেঁদে কেটে বুক ভাসিয়ে হৃদকে শুনিয়ে শুনিয়ে বলল, আপনার মতো আনরোমান্টিক নিরামিষ আমি জীবনে 2টা দেখি নাই। একটু কথা বললেও যুদ্ধ করা লাগে আমার। থাক, আপনি ফোন রেখে দিন তাহলে। আমি এক্ষুনি রোমান্টিক রোমান্টিক ভাইদের কাছে ছাদে চলে যাচ্ছি। আপনি থাকুন আপনার বদমেজাজি রাগ নিয়ে। সামনে পেলে তোরে আমি যে কি করবো, তোর লম্বা জবনটা আগে কাটবো আমি, দেখিস তুই। মায়া হৃদের রাগ আমলে নিল না। সে জানে হৃদ তার সাথে রেগে আছে, সে অপরাধ করেছে। হৃদকে নোংরা বলাটা উচিত হয়নি, কিন্তু সে কি করবে? বলে ফেলেছে, কথাটা কিভাবে পুনরায় ফিরিয়ে নেবে? তাই হৃদকে মানাতে চেয়ে আদুরে গলায় বলে, এই শুনুন, আমি আজকে শাড়ি পরেছি তো,
সবাই বলেছে আমাকে নাকি খুব সুন্দর লাগছে, কিন্তু আপনি তো দেখেননি আমাকে। একটা ভিডিও কল দিন না আমাকে প্লিজ। হৃদ উত্তর করলো না, রাগী হাতে ড্রাইভ করতে লাগলো। মায়া হৃদের সারা শব্দ না পেয়ে পুনরায় বলে উঠল, আমার আবার পেটে ব্যথা করছে, একটা ভিডিও কল দিন না প্লিজ। করুক, যদি মরে যাই? তাহলে আমি আরেকটা বিয়ে করব। আর আমি? আমি কি জানি? না তো, হবে না তো। আমি পেট ব্যথায় মরে গেলে হবে না। আমি মরলে আপনাকে কে বিয়ে করবে বলুন? আমি ছাড়া আপনি বিধবা হয়ে যাবেন না। আপনাকে কি আমি বিধবা করতে পারি বলুন? সে আমি বিধবা হব? সিরিয়াসলি? স্ত্রী আর পুরুষ লিঙ্গের পার্থক্যটুকু জানা নেই, ইডিয়েট। ছি, কি বাজে আপনি! লিঙ্ক নিয়ে কথা বলছেন কেন? আমার লজ্জা লাগছে না বুঝি? মায়ার কথায় ভ্যাবাচেকা খেয়ে যায় হৃদ। সে কি বোঝাতে চাইলো, আর এই মেয়ে কি বুঝলো? সে ভাষার সম্পর্কে বলতে চাইলো, আর এই মেয়ে সোজা লিঙ্গে চলে গেল। হৃদ ধমকে উঠে বলে। শাট আপ স্টুপিড। হৃদ ঠাস করে কলটা কেটে দিল। গাড়ির ব্রেক কষে সাইডে রাখলো। রাগে অস্থিরতায় সিটে হেলিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আধ শোয়া হয়ে বসে রইল কিছুক্ষণ। কিন্তু এতেও শান্তি পাচ্ছে না। মায়া অনবরত ফোনের জ্বালায়। হৃদের মন ছটফট দ্বিগুণ হলো মায়ের ভালোবাসাময় আবদার শুনে। সব কিছু ঠিকঠাক থাকতো যদি মায়া সেদিন তাকে চরিত্রহীন নোংরা বলে অপবাদ না দিত। হৃদ কষ্ট পেয়েছে এসব কিছুতে। হৃদের বাবা মা মৃত্যুর পর এই প্রথম সে মায়ার সব কিছু তাকে এফেক্ট করে। শুধু এফেক্ট না, প্রচণ্ড রকমের ঘায়েল করে তার মনে। আর এতেও হৃদ বিরক্ত, তার অবাধ্য মনকে বাঁধতে পারছে না বলে। কেন তার বউ থেকে দূরে থাকতেই কষ্ট হচ্ছে এর জন্য। তবে হৃদ বাধ্য করবে এই বেহায়া বেয়াদব মনকে। কোনোভাবেই সে আর বউয়ের কাছে ধরা দিবে না, আর না বউকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবে কখনো। যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক, কোনো রকম ভালোবাসাবাসি হবে না তাদের মধ্যে। হৃদ মায়া কল কেটে নিজের দাদিকে ফোন করলো। বলে আজ রাতটা মায়াদের বাসায় থেকে কাল সকালে খানবাড়িতে ফিরতে। সাথে এটা বলল তিনি যেন মায়াকে কোনো মতেই ছাদে যেতে না দেয় এই রাতে। সে জানে তার বউ তাকে মিথ্যে বলেছে, তারপরও বউকে নিয়ে রিস্ক নিল না। যদি তার বউ ছাদে চলে যায় তাহলে? রাগ অভিমান হৃদের ভিতরে থাকলো। তারপরও বউয়ের ভাগ সে কাউকে দেবে না। তার বউ তার অমূল্য সম্পদ। বুঝ অবুঝ চঞ্চল পাগল সব কিছু তার, কিন্তু কখনোই রাগ করে বউকে দেখার সুযোগ অন্যকে দিবে না। হৃদ নিজের কথা শেষ করে ফোন বন্ধ করে দিল। আর বেশিক্ষণ মায়ার সাথে কথা বললে হৃদের ঢাকায় থাকা মুশকিল হয়ে যাবে। মায়ের কাছে ছুটে যেতে চাইবে বলেই সে ফোন বন্ধ করে দিল। সে মায়ের কাছে যেতে চায় না, নিজের মন বাঁধার জন্য ফোন বন্ধ করলো। পরপর কল করে হৃদের ফোন বন্ধ পেয়ে মায়া কেঁদে কুটে বুক ভাসালো অনেকটা। মায়ের কাঁদার মধ্যেই হুট করে হেনা খান মায়ের পাশে এসে বসলো বারান্দায়। মায়াকে টেনে বুকে জড়িয়ে বলল তিনি আজ মায়ের সাথে এই বাড়িতে থাকবে, বাকিরা সবাই চলে যাবে। মায়া খুশিতে উৎফুল্ল হয়ে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা, শুধু মনে থাকলো হেনা খানকে। মায়ার হেনা খানের আনন্দে নিজেরও কান্নাও ভুলে গেল। সেই রাতে সবাই ডিনারের পরপর চলে গেল শুধু হেনা খানকে ছাড়া। যাওয়ার আগে আরাফ খান নিজের স্ত্রীকে বলে গেল তিনি সকালে গাড়ি পাঠাবেন ওনার জন্য। সকাল 9টা, শীতের সকাল, সূর্যের নরম আলো আলোকিত সুন্দর ধরনী। ভোর সকালের দিকে আরাফ খান গাড়ি নিয়ে হাজির হয়েছিল মায়াদের বাড়িতে স্ত্রীর জন্য। তিনি হেনা খানকে বাসায় রেখে তারপর অফিসে যাবেন বলে। হেনা খান আসার সময় মায়াকেও সাথে করে নিয়ে আসলো শপিংয়ের জন্য। মাত্র 6 দিন আছে বিয়ের। যত দ্রুত সম্ভব বিয়ের শপিং সারতে হবে তাদের। এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে দেশের বাইরে যাওয়া সম্ভব নয় ওনাদের, তাই আপাতত দেশে থেকেই বিয়ের শপিং করার চিন্তা ওনার। তবে এই নিয়ে একবার হৃদের সাথে কথা বলবেন তিনি। যদি হৃদ এমার্জেন্সি তাদের দেশের বাইরে যেতে ব্যবস্থা করে দেয় তাহলে যাবেন ওনারা। শফিকুল ইসলাম মায়াকে বাসা থেকে পাঠাতে প্রথমে রাজি না হলেও পরে ঠিকই মায়াকে দিল, যেহেতু বিয়ে শপিং করতে হবে এই জন্য। জুঁইকেও মায়ের সাথেই পাঠানো হলো। ফিয়াকেও যেতে বলেছিল তিনি, কিন্তু আরিফ বলল সে আজকে নয় কালকে গিয়ে সাথে করে নিয়ে যাবে ফিয়াকে।
তারপর সবাইকে শপিং করিয়ে দিয়ে আবার কাল মায়া আর জুঁইকে একসঙ্গে নিয়ে বাসায় ফিরবে। মূলত মায়া একদিনের জন্য খান বাড়িতে এসেছে। আরাফ খানের গাড়িটি পার্কিং এরিয়াতে থামে। সবাই একে একে বের হলো। হেনা খান, আরাফ খান সামনে হাঁটছে বলে মায়া জুঁইয়ের সাথে পিছন পিছন হাঁটলো চারপাশটা দেখতে দেখতে। মাত্র 1 মাস মায়া মান অভিমানে খান বাড়ি থেকে দূরে ছিল, অথচ মায়ার এখন মনে হচ্ছে যেন কয়েক যুগ পর সে খান বাড়িতে পা রেখেছে। চেনা জায়গাগুলোর মধ্যেও যেন ভীষণ অস্থির লাগছে মায়ার। মায়া কয়েক কদম এগিয়ে আসলো বাড়ির পথে। তখনই চোখ পড়লো খান বাড়ির বাগানে, যেখানে হৃদ খোলা বাংলোতে অফিসের পোশাকে দাঁড়িয়ে আছে। গায়ের কোট আসিফের হাতে, শার্টে দুটো হাতা টেনে সব সময়ের মতো কনুই অবধি টানা। কানে ফোন চেপে ধরে সামনের দিকে মনোযোগ সহকারে কথা বলছে। তার পাশেই আসিফ দাঁড়ালো সিরিয়াস ভঙ্গিতে। মায়া আর কিছু দেখার প্রয়োজন করলো না। এমনিও দেখলো না আয়ন আর মেহু হৃদের পিছনে সোফায় বসে আছে হাতের ফাইল নিয়ে। মায়া শুধু দেখলো হৃদকে, আর হৃদকে দেখেই ভোঁ দৌড় দিল সেদিকে। আসিফ বেখেয়ালিতে চোখ গেল মায়ার দিকে। মায়াকে এদিকে প্রাণপণে দৌড়ে আসতে দেখে চমকে উঠে তৎক্ষণাৎ ডাকলো হৃদকে। ভাই, ভাবি। আসিফের হঠাৎ কথায় হৃদ চমকে উঠে পিছন ঘুরে মায়াকে দেখতে চাইলো, কিন্তু পারল না। তার আগে মায়া 2 হাতে গলা জড়িয়ে ধরে 2 পা হৃদের পেটে জড়িয়ে কোলে উঠে গেল। আকস্মিক ঘটনায় হৃদ তাল সামলাতে না পেরে এক হাতে মায়ার কোমর ধরে অন্য হাতে সোফা আঁকড়ে ধরে পড়ে যাওয়া থেকে নিজের ভারসাম্য ধরে রাখতে চাইল, কিন্তু সফল হলো না। আসিফ আয়নও তৎক্ষণাৎ দ্রুত এগিয়ে আসে হৃদকে ধরতে, কিন্তু তারাও ধরতে সক্ষম হলো না হৃদকে, কারণ হৃদ ততক্ষণে মায়াকে নিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গিয়েছিল। হৃদ নিচে আর মায়া হৃদের উপর, 2 হাতে হৃদের গলা জাপটে ধরে মুখ ডুবিয়ে আছে। উপস্থিত প্রত্যেকের থতমত খেয়ে যায় মায়ার হঠাৎ কাণ্ডে। আয়ন, আসিফ, মেহু হতবাক হলো মায়াকে এখানে দেখে। আসিফ দ্রুত এগিয়ে হৃদকে ধরে ফ্লোর থেকে ওঠাতে চাইলে হৃদ হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলে। বিনা শব্দে সবাই চলেও গেল, কিন্তু মেহু বেশ রাগ নিয়ে মায়াকে দেখে গেল। হৃদ জায়গায় শুয়ে রইল, মায়াকে নিজের উপর থেকে সরানোর চেষ্টাও করলো না। এমনিতেও বিগত দিনের অশান্তিতে ভুক্তভোগী সে। মায়া হৃদের গলা থেকে মুখ উঠিয়ে হৃদের দিকে তাকিয়ে আরও একটি কাণ্ড করলো। পরপর টুক করে হৃদের এই গালে ওই গালে 2টো চুমু খেয়ে নিল। খুশিতে গদগদ করে বলল, এতগুলো মিস করেছি তো। হৃদ অশান্ত মনে মায়াকে টেনে নিজের উপর থেকে পাশে বসিয়ে সে উঠে দাঁড়ালো ফ্লোরের উপর থেকে ফোন নিয়ে। গায়ের শার্ট টেনে ঝেড়ে ময়লা পরিষ্কার করতে নিলে মায়াও ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। হৃদের দেখা দেখি সেও হৃদের গায়ে হাত দিয়ে ময়লা ছাড়তে শুরু করলো। হৃদের হাত থেমে যায় মায়ার কাণ্ডে। বিরক্তিতে ক্ষুব্ধ চোখে তাকালো মায়ার দিকে। মায়া হৃদের শার্ট ঝাড়তে ঝাড়তে নিচে নেমে যেতে চাইলো ভুলবশত, কিন্তু পারল না। তার আগেই হৃদ মায়ের হাত দুটো ধরে আটকায় প্যান্টের উপর হাত দেওয়া থেকে। মূলত হৃদ নিজের ইজ্জত বাঁচাতে মায়ের হাত চেপে ধরে। মায়ার করা তার সাথে পূর্বের কাণ্ডগুলো মনে রেখে হৃদ এই মুহূর্তে মায়াকে আটকালো নিচে নামতে। এই মেয়ের বিশ্বাস নেই, তাকে অপদস্থ করতে 2 সেকেন্ড সময় নেবে না। আর যেখানে সেখানে হাত দিয়ে ওস্তাদ এই মেয়ে। ইজ্জতের কথা মাথায় রেখে হৃদ মায়ের 2 হাত ধরে রাগে কটমট করে তাকালো মায়ার দিকে। মায়া বুঝলো না হৃদ কেন আটকালো তাকে। সে তো সাহায্য করছিল হৃদকে পরিষ্কার হতে। তাহলে মায়া নিজের হাত মুচড়ে হৃদকে ছাড়া পেতে চেয়ে বলল, কি হলো, ছাড়ুন, ময়লা পরিষ্কার করব না, প্যান্টে ময়লা লেগে আছে তো। হৃদ রাগে কটমট করে মায়াকে ঠেলে নিজে থেকে দূরে সরালো। মায়ের অযাচিত ছোঁয়া হৃদ এই মুহূর্তে চাচ্ছে না, তাই ক্ষুব্ধ কণ্ঠে দাঁতে দাঁত পিষে মায়াকে হুমকি স্বরূপ বলে ওঠে, ফার্দার আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না। অযথা রাগ করতে চাচ্ছি না। তোর লোক দেখানো বিয়ে পর্যন্ত তুই সীমাবদ্ধ থাকবি। আমার কাছে তোর জন্য কিছুই নাই। আমার কাছ থেকে যতটা দূরে থাকবি ততটাই মঙ্গল তোর জন্য। মাইন্ডেড। হৃদ চলে গেল বাড়ির ভিতরের দিকে। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে দুঃখ মনে কাঁদতে কাঁদতে পুনরায় হৃদের পিছন পিছন যেতে লাগলো। হৃদের ভাগ্য ভালো তার আঁচল নেই, যদি থাকতো তাহলে সেটা ধরে এই মুহূর্তে মায়া হৃদের পিছন পিছন ঘুরঘুর করতো।
হৃদ মায়ের উপস্থিতি নিজের পিছনে বুঝতে পেরেও না বোঝার মতো করে সামনে হাঁটছে। ড্রয়িং রুম পার হয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছে হৃদ। মা তখনও হৃদের পিছন পিছন গুনগুন কান্নায় হাঁটছে। হৃদ সিঁড়ি শেষ করে উপরে উঠে দাঁড়ালো মায়ের জ্বালায়। এই মেয়েকে সে কি করবে? উফ! হৃদ দাঁড়াতেই ঠাস করে মায়ের কপাল বাজলো হৃদের পিঠে। মূলত মায়া নিচের দিকে তাকিয়ে হাঁটছিল হৃদের পা অনুসরণ করে। হৃদ বিরক্তিতে নিচে ঘুরে দাঁড়ায় মায়ের সম্মুখে, ছাঁচালো কণ্ঠে বলে, কি রে বাবা, কি সমস্যা? কে চায়? পেছন পেছন ছুটছে কেন আমার? হৃদের ঝাঁঝালো কণ্ঠে মায়া আরও কেঁদে ওঠে। অশ্রুসিক্ত চোখে হৃদের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে বলে, তাহলে কই যাব আমি? জাহান্নামে যাও। না, জাহান্নামে যাওয়া যাবে না তো। সামনে আমার বিয়ে, দাদি বলেছে বাসার থেকে বের না হতে। হৃদ মায়ের সাথে কথা বাড়ালো না। কথা বাড়িয়েও বিশেষ একটা লাভ হবে না। এই মেয়ের সাথে কথা বলা মানেই তার দুর্বলতা প্রকাশ করা। হৃদ দুর্বল না, সে অত্যন্ত শক্তপোক্ত কঠোর মনের অধিকারী মানুষ। অল্পতে দুর্বল হওয়াটা তার পার্সোনালিটির সাথে যায় না, অন্তত এই সামান্য পিচ্চি মেয়ের উপর নাই। হৃদ কথা না বলে তিত্তির মেজাজে পুনরায় সামনে হাঁটল। এই মেয়ের সাথে কথা বলা মানেই অযথা সময় নষ্ট। হৃদ সামনে হাঁটতেই মায়াও পিছন পিছন হাঁটলো পুনরায়। হৃদ রাগে হাতের ফোনটা দিয়ে আসিফকে কল করলো। কয়েক সেকেন্ডের মধ্যে আসিফ রিসিভ করলো সেটা। হৃদ মায়াকে শুনিয়ে রাগান্বিত কণ্ঠে কটমট করে আসিফের হ্যালো বলার আগেই বলল, আসিফ, একটি চুড়ি, একটা বস্তা নিয়ে দ্রুত আসবে আমার রুমে। আজকে আমার পেছন পেছন গুনগুন কান্না করে আসে সব কটাকে ছুরি দিয়ে কেটে বস্তা ভরে দেব। তুই সোজা ডাস্টবিনে ফেলে আসবে। হৃদের কথায় আটকে ওঠে মায়া। হৃদের বিশ্বাস নেই, সে এমনিতেই কথায় কথায় মারে মায়াকে। এখন যদি হৃদ সত্যি সত্যি মায়াকে মেরে দেয় তো তাহলে মায়ের বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে না? তাছাড়া এই মুহূর্তে মায়া ছাড়া হৃদের পিছনেও তো কেউ নেই। এখন নিশ্চয়ই হৃদ মায়ার জন্য ছুরি আর বস্তাগুলো আনছে। আতঙ্কিত মায়া আর এক মুহূর্ত দাঁড়ালো না হৃদের পিছনে। কান্না ফুলে প্রাণ বনে ভোঁ দৌড় লাগালো হেনা খানের রুমের দিকে। আপাতত জানটা বাঁচানো ফরজ মনে করলো। মায়া যেতেই হৃদ সেদিকে তাকিয়ে বিরক্তির দীর্ঘশ্বাস ফেলে। এই মুহূর্তে সব কিছুর উপর তার বিরক্তি লাগছে। গুমোট অস্থিরতার কারণে রাগটা বাড়ছে তরতর করে। হৃদ রাগে হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজার লক খুলে রুমে ঢুকলো। ভিতর থেকে ঠাস করে দরজা লাগিয়ে কি করবে বুঝতে না পেরে রাগের বসে হাতের ফোনটা সজোরে আছাড় মারল ফ্লোরে। ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়লো চারপাশে। হৃদ পারছে না মায়াকে কাছে টানতে, আর না পারছে দূরে সরিয়ে রাখতে। হৃদের মায়াকে চাই না। যে বউ স্বামীর ছোঁয়াকে নোংরা বলে, সেই বউকে হৃদ আজীবনও ছুঁয়ে দেখবে না। সে যেমন বউকে ছোঁবে না, দেখবে না, তেমন করে বউকেও অন্য কারো কাছে যেতেও দিবে না। হৃদ কেন তাকে নোংরা বলল? কেন তার ছোঁয়াকে নোংরা বলে গালি দিল? সে কিভাবে বউকে ছুলে নোংরা চরিত্রহীন হয়? সময় তখন 10টার নাগাদ। জুই মালাকে নিয়ে বাগানে। আয়ন আরাফ খানকে সাথে নিয়ে অনেকটা আগেই বের হয়েছে। সে জুইকে দেখেছিল বাগানে। অল্প স্বল্প ছোকাছুকিও হয়েছিল দুজনের, কিন্তু আয়ন ব্যস্ততার জন্য জুইয়ের সাথে কথা বলতে পারেনি। আয়নের ব্যস্ততার কারণ দুটো। প্রথমত, তার বাবার ব্যবসায় ঝামেলা হওয়ায় একমাত্র ছেলে হিসেবে সাহায্যের হাত লাগিয়েছে তাতে। দ্বিতীয় কারণটা হচ্ছে হৃদের বিয়ের কাজেও হাত লাগিয়েছে আসিফ আরাফ খানের সাথে। আসিফের কথা অনুযায়ী হৃদ নাকি বিগত 1 মাস আগেই বিয়ের প্রিপারেশন নিয়ে রেখেছিল। সেই অনুযায়ী বিয়ের মেনু, মায়ের বিয়ের শপিং সব কিছুই ইতিমধ্যে করা শেষ। তাছাড়া হৃদ নাকি নিজে মায়ের জন্য ডিজাইনারদের বলে স্পেশালি লেহেঙ্গা অর্ডার মেকিং করিয়েছে, দুটো, মায়ের বিয়ে আর রিসেপশনের পড়ার জন্য। সব কিছুতেই ছিল হৃদের পূর্ব প্রস্তুতি। আয়োজনও বিশাল। দেশের সকল ঊর্ধ্বতন সমাজের দাওয়াত পড়েছে হৃদ খানের বিয়েতে আগমন বার্তা হিসেবে। হৃদের সেই লিস্ট থেকে বাদ পড়েনি তার বিদেশি যোগসূত্রের ক্লায়েন্টরাও। বিশাল আয়োজনের ঝামেলাও বেশি। মেনুতে খাবার আইটেম যোগ করতে হচ্ছে বেশ কয়েকটি দেশের। বিদেশিরা তো আর বাঙালি খাবার খাবে না, তাই না? তাদের নিজ দেশের খাবার ছাড়া। তাছাড়া বিদেশিনীদের তদারকির জন্য আলাদা সার্ভিস দিতে 5 স্টার হোটেল বুকিং করা হয়েছে দুটো।
সিকিউরিটি বাড়িয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সব কিছু তদন্তের জন্য আসিফ আরব খান যথেষ্ট হিমশিম খাচ্ছে। সেই সুবাদে আয়নের এগিয়ে আসা। তাছাড়া পিছনে সব কিছু ভুলে সেও এগিয়ে যেতে চায়। সঙ্গী হিসেবে মায়ার বোন জুই বেস্ট লাইফ পার্টনার হবে তার জন্য। মূলত মায়াকে ভুলতে সাহায্য করবে তাকে। তাছাড়া জুইয়ের মধ্যে মায়াময় একটা টান আসে তার। হোক সে স্বার্থপর, তাতে কি? দুনিয়ার সবাই তো স্বার্থপর, নিজের সুখটা সবার আগেই দেখে। মায়াকে ভুলতে জুইকে আঁকড়ে ধরলে ক্ষতি কোথায়? দিন শেষে সেও সুখী হবে। আজ জুইকে ভালোবাসতে না পারলে কাল ঠিকই ভালোবাসা হয়ে যাবে, এটা আয়নের বিশ্বাস। আয়ন মনস্তাত্ত্বিক বিষয়গুলো চিন্তা ভাবনা করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজকাল মনটা অকারণে খারাপ হওয়া থেকে রক্ষা পাচ্ছে জুঁইয়ের সঙ্গ পেয়ে, এতেই তার শান্তি। গাড়িতে পিছনের সিটে বসা আয়ন পাশে আরাফ খানকে এক পলক দেখে নেয়। তিনি বেশ ব্যস্ততা নিয়ে ফোনে কথা বলছেন। আজ রবিবার, বিয়ের অনুষ্ঠান শুরু হতে আর মাত্র 4 দিন হাতে আছে তাদের। যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চাচ্ছেন তিনি। আয়ন আলতো হেসে নিজের হাতের লিস্টে চোখ বোলালো। ফোন তুলে লিস্ট অনুযায়ী কল করবে তার আগেই মনে হলো জুঁই তো আজকে খানবাড়িতেই আছে। সে কি সকালে কিছু খেয়েছে? আয়ন চিন্তিত কপালে ছোট করে মেসেজ করলো জুঁইকে। আপনি সকালে নাস্তা করেছিলেন জুঁই? মেসেজটি পাঠিয়ে আয়ন কয়েক সেকেন্ড অপেক্ষা করলো। তার মধ্যেই জুঁইয়ের ছোট করে উত্তরের মেসেজ আসলো আয়নের ফোনে। আয়নের আর প্রশ্ন করা হলো না জুঁইকে। ব্যস্ততায় সেও কাজে লেগে পড়ল পুরো দমে। মায়া লুকিয়ে চুকিয়ে হৃদকে বাসা থেকে বের হতে যেতে দেখেছিল। হৃদ যেতেই মায়া হেনা খানের রুম থেকে বের হয়েছিল তখন। এদিক সেদিক না গিয়ে সোজা হৃদের রুমে গেল। পরিচিত রুমে হৃদের ঘ্রাণ পেয়ে বুক ভরা নিঃশ্বাস টানল নিজের মাঝে। দীর্ঘ একটা মাস হৃদ থেকে, এই রুম থেকে, এই পরিচিত ঘ্রাণটা থেকে মায়া দূরে ছিল। দিন রাত ছটফট করেছিল এসবের জন্য। আজ মায়া খুশি, ভীষণ রকমের খুশি, সব কিছু পুনরায় ফিরে পেয়ে। উৎফুল্ল মায়া খুশি মনে হৃদের রুমে ঘুরঘুর করে এটা সেটা ছুঁয়ে দিতে লাগলো। বিছানায় গিয়ে শুলো, গড়াগড়ি করে পুনরায় উঠে বসলো। বালিশ টেনে মাঝামাঝি রেখে বিছানা 2 ভাগে বিভক্ত করলো। 10, 20 থেকে 100 পর্যন্ত গুনে গুনে ঠিক করলো সে কোন পাশে ঘুমোবে বিয়ের পর। হিসাব করে মায়ার সাইড পড়লো বিছানার বাম পাশে আর হৃদের ডান পাশে। মায়া এবার রুমের সব কিছুতে হিসাব করে করে নিজের অর্ধেক ভাগ বসালো হৃদের প্রতিটা জিনিসপত্রের উপর। বিয়ের পর তো মায়া এই রুমেই থাকবে, তাই আগে ভাগে মায়া ভাগে কি কি পড়ছে সেটা হিসাব করবে না। মায়ার হিসাব নিকাশের পাল্লায় মুহূর্তে হৃদের গুছানো পরিপাটি রুমটা এলোমেলো হয়ে গেল। হৃদের প্রতিটা জিনিসপত্র রুমের ফ্লোরে রেখে রেখে 2 ভাগ করলো মায়া, একটা হৃদের অন্যটা মায়ার। মায়ের পাক্কা পরিপক্ক হিসাব নিকাশ থেকে বাদ পড়লো না হৃদের পায়ের স্যান্ডেল চোরাও। সমান সমান ভাগ করলো, একটা মায়ার একটা হৃদের। হিসেব তো হিসেবই, তাই না? তাছাড়া মায়া তার অধিকার ছাড়বে কেন? মায়ার মিস্টার ভিলেন তো বলেছিল একদিন, বউ যা আমার তা অর্ধেক তোমার। আমার অর্ধাঙ্গিনী হিসেবে তুমি আমার সব কিছুতে অর্ধেক ভাগপ্রাপ্ত থাকবে সব সময়, কারণ আমার অর্ধেক তুমি আর আমি তোমাতে পূর্ণ। ব্যাস, সেই থেকেই মায়া কথাটা মনে রেখেছিল, আর জীবন মনেও রাখবে। সব কিছুর ভাগাভাগি হবে তার স্বামীর সব কিছুতে। মায়া নিজের পায়ের একটা জুতো খুলে হৃদের একটা স্যান্ডেল পায়ে পরে নিল। মায়া ছোট পায়ে হৃদের জুতো বিশাল বড় সাইজের দেখালো। তারপরও মায়া খুলল না। নিজের ভাগ বসাতেই হৃদের একটা স্যান্ডেল পরে রাখলো পায়ে, অন্য পায়ে নিজের উঁচু জুতা। 2 পায়ে 2 রকমের জুতা পরেই মায়া এগিয়ে গেল ফ্রিজে ভাগাভাগি করতে। কিন্তু ফ্রিজ খুলে অসাধারণ পানির বোতল, কোল্ড ড্রিঙ্ক, বিয়ার ছাড়া অন্য কিছুই পেল না। দুঃখী মনে নাক মুখ কুঁচকে ফ্রিজে 2 ভাগ করলো। 3 পার্টের ফ্রিজে 2টো পার্ট মায়ার আর একটা পার্ট হৃদের কপালে জুটলো। তাছাড়া তখন বিছানার ভাগাভাগি তো মায়ার ভাগে ছোট বড় 4টা বালিশ পড়লো আর হৃদের ভাগে 2টো, তাও বিছানার সবচেয়ে অসুন্দর ও দুর্বল বালিশ দুটোই হৃদের ভাগে জুটলো। ভাগাভাগি শেষে মায়া চলে যেতেই দেখলো ফ্লোরের এক পাশে হৃদের ফোন ভেঙে 2 টুকরো হয়ে পড়ে আছে। মায়া এগিয়ে গিয়ে সেটাও নিয়েও 2 ভাগ করলো, একটা হৃদের সাইডে রাখলো, অন্যটা মায়ার সাইডে। ভাগাভাগি শেষে মায়া চলে গেল নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতে মায়া এপাশ ওপাশ ল্যাংড়া হয়ে হাঁটছে। তারও যথেষ্ট কারণ আছে।
মায়ের এক পায়ে নিজের হিল জুতা পরায় আর অন্য পায়ে হৃদের স্যান্ডেল, যার জন্য মায়ের ব্যালেন্স রাখতে উপর নিচ হয়ে হাঁটতে হচ্ছে। মায়াকে এমন করে হাঁটতে দেখে হেনা খান এগিয়ে এসে চমকিত গলায় প্রশ্ন করলো মায়াকে। সোনা মা, তুই এইভাবে হাঁটছিস কেন? কি পরেছিস এগুলো? দুই পায়ে দুই জুতো পরে আছিস কেন? এত বড় স্যান্ডেল কার? মায়া লেংড়িয়ে নিচে নামতে নামতে ভাবলেশ উত্তর করলো। তোমার নাতির। হৃদের জুতো তোর পায়ে কেন তাহলে? এটা আমার ভাগের জুতা দাদি। হেনা খান বিস্মিত হতবাক কণ্ঠে বলল। তোর ভাগের জুতো মানে? মায়া হেনা খানকে সবটা বলে গিয়ে বসলো ড্রয়িং রুমের সোফার উপর। সবটা শুনে হেনা খান বেশ একটা অবাক হলো না, কারণ তিনি জানেন মায়া কেমন। তাছাড়া তিনি সবচেয়ে বেশি বুঝেন মায়ার চঞ্চলতাকে। এমন অসংখ্য ঘটনা আছে মায়ার চঞ্চলতাকে ঘিরে। গত 2.5 বছরে তিনি খুব কাছ থেকে মায়াকে লক্ষ্য করেছেন। মায়া চঞ্চল হরিণী বলেই হৃদকে দেশে ফেরাতে সক্ষম হয়েছেন তিনি। মায়ার মধ্যে কখন ডুবে গেছে সেটা হয়তো হৃদও বুঝতে পারেনি। মায়া আছে বলেই খানবাড়ির ভরপুর ভরাট হয়ে থাকে সব সময়। মায়ার চঞ্চলতার কারণে মনে হয় বাড়িতে মানুষ আছে। ওনার বাড়িতে আর শূন্য নেই, পূর্ণতা বসবাস। মায়ার সময় নিয়ে ড্রয়িং রুমে বসলো, কিন্তু হঠাৎ দুজন সার্ভেন্টকে বড় বড় দুটো কার্টুনের বক্স নিয়ে হৃদের রুমে যেতে দেখে মায়াও কৌতূহলবশত ড্রয়িং রুম ছেড়ে তাদের পিছন পিছন পুনরায় হৃদের রুমে গেল। গিয়ে দেখলো সার্ভেন্টরা বক্সগুলো থেকে মায়ার পছন্দের মজার মজার খাবার হৃদের ফ্রিজে তুলে রাখছে। মায়া তখন কিছু বলল না, সময় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সেখানে। সার্ভেন্টসরা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে চলে যেতেই মায়া লাফিয়ে গেল ফ্রিজের কাছে। ফ্রিজ খুলে তৎক্ষণাৎ চকলেট কেক বের করে খেতে বসলো ফ্লোরে। মায়ার ভাগে ফ্রিজের পাটগুলোতে খাবারগুলো রেখেছে, তার মানে এসব খাবার মায়ার। যদি হৃদ মায়াকে কিছু জিজ্ঞেস করে তাহলে মায়া বলবে মায়া কিছু জানে না, সে দেখেনি কে খেয়েছে। মায়া খেয়ে দিয়ে উঠে দাঁড়ালো, নিজে ওড়নায় করে চকলেট আইসক্রিম চুরি করে বের হয়ে গেল। যদি হৃদ চলে আসে তাহলে মায়াকে তো আর খেতে দেবে না। তাই মায়া বুদ্ধি করে নিজের জন্য সবার জন্য চকলেট কোন আইসক্রিমের পুরো বক্স নিয়ে সোজা গেল নিচে। একা খেলো না, কোনো কিছু ভাগাভাগি করে সবাইকে দিয়ে খেলো। বাড়ির ভিতরে সার্ভেন্টস সহ চকলেট আইসক্রিম দিয়ে খেলো। সেদিন দুপুরে মায়া আর ভাত খেলো না। খাবে কিভাবে? পেটে অবশিষ্ট জায়গা থাকলে তো খাবে, তাই না? সারা দিন মুখ চালিয়ে এটা সেটা খেলো হৃদের ফ্রিজ থেকে নিয়ে কিছুক্ষণ পর পর। সেদিন জুঁই মালা ও মায়ার সাথে সাথে ভাত খেলো না। মায়া হৃদের রুম থেকে চুরি করে আনা খাবারই খেলো সারাদিন। মায়াকে নিয়ে সেদিন আর কেউ শপিংয়ে যায়নি। যেহেতু মায়ার বিয়ের শপিং হৃদ পূর্ব থেকে করে নিয়েছে, তাই সেখানে নতুন করে কোনো ঝামেলায় জড়ালো না কেউ। তবে হেনা খান আশেপাশের প্রতিবেশীদের দাওয়াত পাঠাচ্ছে কার্ড দিয়ে দিয়ে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল গড়ালো প্রত্যেকের ব্যস্ততায়। খবর পেয়ে পাশের বাড়ির একজন মহিলা হাজির হলো ওনার গর্ভবতী মেয়ে আর বয়স্ক যাকে নিয়ে। সবাই মূলত হৃদের বউকে দেখতে এসেছে খানবাড়িতে। মায়া তখনও বাগানে ঘুরঘুর করছিল জুঁই মালার সাথে। হেনা খান সার্ভেন্ট দিয়ে নাস্তা দিল তাদের। মায়াকেও ডেকে পাঠালো। মায়া আসলো, কিন্তু জুঁই তখনও বাগানে। অপরিচিত মানুষদের দেখে খানিকটা চুপচাপ হয়ে গেল মায়া। গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখ পড়ল 9 মাসের গর্ভবতী মেয়েটিকে। উপস্থিত মহিলাদের দৃষ্টিও মায়ার উপর ছিল। হেনা খান হাতের ইশারায় ডাকলো মায়াকে নিজের পাশে। মায়া ধীর পায়ে ওনার পাশে বসতেই এক হাতে হেনা খান মায়াকে জড়িয়ে নিয়ে হৃদের বউ হিসেবে পরিচয় করালো সবার সাথে। মায়ার পরিচয় পেয়ে পাশ থেকে বয়স্ক মহিলাটি বলে ওঠে, মাশাআল্লাহ, হৃদের বউ তো 16 আনা সুন্দরী, কিন্তু হেনা খান অত্যন্ত গম্ভীরতার সঙ্গে বলেন, হৃদের রাগ দরজার বাহির অবধি, ঘরের জন্য না জুলি। হৃদ নিজের আপনজনদের আঘাত করে না। তাছাড়া হৃদের পছন্দ মায়া। হৃদ তার ভালোবাসার মানুষগুলিকে আগলে রাখে, অযত্ন করে না। সেক্ষেত্রে নিজের বউয়ের অযত্ন করবে না। হেনা খানের কথায় আর কেউ কথা বাড়ালো না। হৃদ খান সম্পর্কে বাজে কথা বলা মানেই বিপদ। জুলি নিজের বিপদের ভয় পেয়ে চেপে গেল।
হাসি মুখে হেনা খানের সাথে কথা বলতে লাগলো। কিন্তু তখনও মায়ার দৃষ্টি ছিল গর্ভবতী মেয়েটির দিকে। মেয়েটিকে মায়ার চোখে কেমন ক্লান্তময় লাগছিল। ভারী পেট নিয়ে উঠতে বসতেও কষ্ট হচ্ছিল। মায়া বেশ করে লক্ষ্য করলো মেয়েটিকে। মায়া দৃষ্টি বুঝে গর্ভবতী মেয়েটি হেসে ওঠে, নিজের কাছে ডাকলো মায়াকে। মায়াও সুন্দর করে হেনা খানের পাশ থেকে উঠে মেয়েটির পাশে গিয়ে বসলো। হেনা খান তখনও দুজন মহিলাদের সাথে কথায় ব্যস্ত ছিল। গর্ভবতী মেয়েটি মায়ার গাল টেনে বলল, তুমি কিন্তু অনেক কিউট, জানো সেটা? মায়া গোল গোল চোখে মেয়েটির হাসি মাখা মুখের দিকে তাকালো। মায়ার একটা হাত নিজের হাতে নিয়ে পুনরায় বলল মেয়েটি। হৃদ ভাই নিশ্চয়ই তোমাকে অনেক ভালোবাসে, তাই না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল, না, বাসে না। কেন? উনি বলেছে আমার সাথে ওনার লেনদেনের সম্পর্ক, তাই ভালোবাসবে না। মেয়েটি হেসে ওঠে মায়ের অবুঝ কথায়। তাকে যে অল্প সময়ের মধ্যে হাসাতে পারে সেখানে নিশ্চয়ই হৃদকেও সারাদিন হাসায়। এই জন্যই হয়তো হৃদ খান এত আয়োজন করে পুরো শহর জানিয়ে বিয়ে করছে এই মেয়েকে। মেয়েটি হাসি মুখে মায়াকে বলে। তুমি জানো, তুমি মিষ্টি করে কথাও বলো। মায়া মেয়েটির কথা উত্তর দিল না, বরং পাল্টা প্রশ্ন করে বলল। তোমার পেটে কয়টা বাবু? মায়ার দৃষ্টি অনুসরণ করে মেয়েটি নিজের পেটের দিকে এক পলক তাকায়। অল্প সময়ে আদুরে হাত সহিত একটা হাত রাখলো পেটের উপর। হাসি মুখে পুনরায় চোখ তুলে তাকায় মায়ের দিকে। মায়াময় স্নিগ্ধ কণ্ঠে বলল, একটা মেয়ে বাবু না ছেলে বাবু হবে? ছেলে বাবু হবে। মায়া নড়ে চড়ে বসে পুনরায়। একটু ধরে দেখি তোমার বাবুকে। মেয়েটি হাত টেনে নিচের পেটের উপর মায়ার দুটো হাত রাখলো। খানিকটা সময় মায়া মেয়েটির পেট ধরে বসে থাকতেই হঠাৎ চমকিত গলায় মায়া বলল, বাবু নড়েছে, বাবু নড়েছে, আমি বুঝেছি বাবু নড়েছে। মায়ার খুশি দেখে মেয়েটিও হেসে উঠল। এখন তো তোমারও বিয়ে হয়েছে, খুব জলদি তোমার পেটেও এমন একটা বাবু চলে আসবে, দেখিও। মায়া ঠোঁট প্রসারিত করে হেসে মেয়েটিকে 5 আঙুল দিয়ে বলে, আমার 5টা বাবু হবে। একটা বাবু দাদির কাছে থাকবে, একটা বাবু দাদাজানের কাছে থাকবে, একটা বাবু আমার, আর বাকি দুটো ওনার কাছে থাকবে। হিসেব করে মোট 5টা বাবু হবে আমার। বাপ্পা, এত বড় প্ল্যানিং তোমাদের। সোজা 5টা বাচ্চা। হৃদ ভাই তো হেব্বি রোমান্টিক মানুষ, সুন্দরী বউ পেয়ে এত ভালোবাসে তার। মায়া লাজুক হাসলো। আরও কিছুক্ষণ বসে মেয়েটির সাথে গল্প করলো। মেহমানরা চলে যেতে যেতে মাগরিবের সময় পার হলো। তখন ভর সন্ধ্যা। হেনা খান পুনরায় মেহমানদের লিস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মেহেরবানকে নিয়ে। মেহেরবান ঘন্টাখানিক আগে এসেছিল খান বাড়িতে। বর্তমানে তিনিও নিজের মায়ের সাথে বিয়ের কাজে পুরো দমে ব্যস্ত। মায়া ড্রয়িং রুম থেকে উঠে টই টই করতে করতে গেল হৃদের রুমে। দরজা খোলা পেয়ে নির্দ্বিধায় ঢুকলো। আশেপাশে সব কিছু অগোছালো, আগের মতোই দেখলো। শুধু বিছানায় ভাঁজ করা হৃদের নতুন শার্ট প্যান্ট দেখতে পেল। মায়া এগিয়ে গেল সেদিকে। হৃদের প্যান্ট শার্ট হাতে তুলে আয়নার সামনে দাঁড়ালো। ভাঁজ করা কাপড়গুলো অগোছালো করে নিজের জামার ভিতর ঢোকালো দলা মুচড়ে পাকিয়ে। প্রেগনেন্ট মহিলাদের মতো নিজের একটা বড় পেট বানালো বেবি বাম্পের। মোট কথা তখনকার মেয়েটিকে কপি করতে চাইলো মায়া, তাই এক হাত পেটে রেখে অন্যটা কোমরে রাখলো। অনেকটা ক্লান্তময় শরীর বানানোর চেষ্টা করে ধীরে ধীরে আয়নার সামনে হাঁটলো পেট ভাসিয়ে। নিজেকে প্রেগনেন্ট মহিলা বানাতে সবটুকু সফল হয়েছিল মায়া। তবে বিপত্তি ঘটলো হৃদকে নিয়ে, মূলত হৃদের আচানক আগমন নিয়ে। হৃদ যে রুমে ছিল সেটা জানতো না মায়া, কখন এসেছিল তাও জানা নেই মায়ার। তখন হৃদ ওয়াশরুমের দরজা খট করে খুলে বের হয়। তখন বুঝতে পারে দুজনেই একে অপরের উপস্থিতি। কয়েক সেকেন্ডের মধ্যে থতমত খেয়ে যায় দুজনেই। মায়া চমকে ওঠে আয়নার ভিতর দিয়ে হৃদের দিকে তাকাতেই। চোখ পড়ল আকাশ সমান বিস্ময়কর হৃদের চেহারাটা। মায়া যতটুকু না হৃদকে এই মুহূর্তে রুমে দেখে চমকিয়েছে, তার থেকে 1000 গুণ হৃদ চমকিয়েছে তার বউকে 10 মাসের বেবি বাম্প নিয়ে ঘুরতে। মায়া হৃদের বিস্মিত শক দৃষ্টি এড়িয়ে পেট ধরে ধীরে ধীরে হেঁটে গিয়ে বসলো সোফায়। নিজের ভারী শরীরটা সোফায় এলিয়ে দিয়ে পেটে হাত রাখলো। হৃদ তখনও হাঁ হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। সে তো তার বউকে সকালে ঠিক রেখে গিয়েছিল,
তাহলে কয়েক ঘন্টার মধ্যে তার বউ প্রেগনেন্ট হয় কিভাবে, তাও আবার 10 মাসের। যেভাবে তার বউ ক্লান্তিময় শরীর টেনে টেনে হাঁটছে, মনে হচ্ছে আজকালকের মধ্যেই ডেলিভারি নিতে হবে হৃদের। হতবাক হত বুদ্ধি হৃদ একটা কথাও বলতে পারল না। বিস্ময়ে যেন তার গলা চেপে আছে। হৃদের বেশ কিছুক্ষণ সময় লাগলো বিস্ময়কর রেস কাটাতে। হৃদ মায়া থেকে দৃষ্টি সরিয়ে ওয়াশরুমে দরজা ছেড়ে এগিয়ে গেল বিছানার দিকে। ভেজা শরীরে কোমরে সাদা টাওয়াল বেঁধে নিজের শার্ট প্যান্ট খুঁজতে লাগলো চারপাশে হন্যে হয়ে। কোথাও পেল না। মায়া হাঁ হয়ে তাকিয়ে রইল হৃদের ভেজা শরীরের দিকে। সে আগে কখনো হৃদকে এইভাবে খালি শরীরে দেখেনি। লজ্জায় মায়ার নাক মুখ লাল হয়ে যেতে দুহাতে নিজের মুখ ঢেকে নিল তৎক্ষণাৎ। হৃদের বিরক্তি বাড়ে, রাগ হয় নিজের শার্ট প্যান্ট কোথাও খুঁজে না পেয়ে। হৃদ বিরক্তি হাতে এটা সেটা উল্টিয়ে নিজের কাপড়গুলো খোঁজে। খটখট শব্দে মায়া মুখ থেকে হাত সরিয়ে দেখলো হৃদ হন্যে হয়ে কিছু একটা খুঁজে চলছে, কিন্তু কি সেটা বুঝতে না পেরে কৌতূহল বসে প্রশ্ন করে মায়া। কি খুঁজছেন আপনি? হৃদ মায়াকে না দেখে খোঁজার অনুসন্ধান জারি রাখলো। বিরক্তি কণ্ঠে বলল, নান অফ ইউর বিজনেস, জাস্ট আউট অফ মাই রুম। হৃদের অপমানে মায়া বের হতে চাইলো। রাগের বসে ধুম করে সোফা থেকে দাঁড়িয়ে পড়তেই মায়ার বানানো পেট খুলে পড়লো মাটিতে। মায়া খানিকটা চমকে উঠে আকস্মিক ঘটনায়, তাই দ্রুততার সঙ্গে ঝুঁকে ফ্লোর থেকে হৃদের শার্টটি তোলার আগেই সেখানে ঝড়ের গতিতে হাজির হয় হৃদ। মায়ার শার্টটি তোলার আগে হৃদ সেটটি তুলে নিল নিজের হাতে। চমকে উঠে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে পড়ল। আমার বেবি দিন, আমার বেবি দিন। মায়া জোরাজুরি করলো হৃদ থেকে শার্টটি ছিনিয়ে নিতে, কিন্তু হৃদ দিল না। বরং হৃদ রাগী চোখে কটমট করে তাকালো মায়ার দিকে। তার নতুন ইনটেক শার্টটির 12টা বাজিয়ে রেখেছে মায়ার দলা মোচড়া পাকিয়ে। মায়া পুনরায় হৃদের হাত থেকে শার্টটা টানতে চেয়ে বলল, আরে এটা আমার বেবি, ছাড়ুন না আমার বেবিকে। হৃদ মায়া থেকে নিজের শার্ট কেড়ে নিয়ে বুঝতে পারলো তার প্যান্টটাও মায়ার পেটেই বাঁধা। হৃদ মায়ার থেকে অবশিষ্ট প্যান্টটি নিতে চাইলে মায়া এবার লাফিয়ে উঠে পিছিয়ে গেল। সে কিছুতেই তার বেবি দিবে না হৃদকে। হৃদ মায়াকে চেপে ধরে সোফায় ফেলে এক হাতে মায়ার 2 হাত বেঁধে জোড়াজুড়ি করে মায়ের জামার ভিতর থেকে প্যান্ট বের করলো টেনে। হৃদের সাথে জোড়াজুড়ির শক্তিতে না পেরে মায়া কষ্টে কেঁদে উঠল। হৃদ মায়াকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কাঁদতে দেখে জোরে ধমকও লাগালো চুপ করতে। মায়া শান্ত হলো না। হৃদ পুনরায় ধমক স্বরে দাঁতের দাঁত চেপে বলল, গেট আউট। মায়া কেঁদে কুটে সোফার উপর সোজা হয়ে বসতে বসতে বলল, ইউ গেট আউট। আমি যাব না কোথাও। এই রুমের অর্ধেক ভাগ আমি পাই। এটা আমারও রুম হয়, আমি এখানেই থাকবো। আপনি বের হন। কিছু হলেই আমাকে রুম থেকে বের করে দেয়। রাগে কটমট করে হৃদ মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো। মায়া পায়ে নিজের জুতো দেখে সেটাও নিতে চাইলো। মায়া দিল না তার ভাগের জুতো বলে। হৃদ পুনরায় মায়ের পায়ে হাত দিয়ে জোড়াজুড়ি করতেই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা। কোমরে বাঁধা হৃদের টাওয়ালটা ছুটে যেতে চাইলো। হৃদ দ্রুত হাতে আঁকড়ে ধরে সেটা, নিজের ইজ্জত বাঁচালো। কিন্তু মায়া চোখ বড় বড় করে হৃদের দিকে তাকিয়ে থাকলো। এক মুহূর্তের জন্য নিজের কান্না ভুলে গেল লজ্জায়। মায়া শরমের মরণ হয়ে তৎক্ষণাৎ 2 হাতে মুখ ঢেকে নিল পিছন ঘুরে। হৃদ টাওয়াল বেঁধে ঠিক করে মায়ের দিকে তাকাতেই মায়া লজ্জায় ভোঁ দৌড় দিয়ে বের হয়ে গেল রুম থেকে। এই মুহূর্তে সে কিভাবে দাঁড়াবে তার মিস্টার ভিলেনের সামনে? মায়ের লজ্জা লাগবে না বুঝি? মায়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখে কপাল কুঁচকায় হৃদ। মায়া লজ্জার বিষয়টি আঁচ করতে পেরে স্বস্তির শ্বাস ফেলার আগেই মায়া পুনরায় হৃদের দরজায় গলিয়ে মাথা বের করে উঁকি মারল। হৃদ টাকা দিয়ে মায়া দুষ্টু হেসে বলে, আমি দেখে ফেলেছি। হৃদ প্রথমে বুঝতে না পেরে বিরক্তি নিয়ে বলল, কে? কালো কালো ছিল। মানে? আপনার ছোট কাপড় কালো ছিল, আমি দেখে ফেলেছি। হৃদ বুঝতে পারল তার আন্ডারওয়্যারের কথা বলছে মায়া। তখনকার অ্যাক্সিডেন্ট দেখেছে হয়তো। হৃদ তেড়ে আসতে চাইলো মায়ের দিকে, তার আগেই মায়া দৌড়ে পালিয়ে গেল। হৃদ থামতেই মায়া পুনরায় উঁকি মেরে
জিভ কেটে ভেঙিয়ে গেল। মায়ার পাগলামিতে হৃদের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল তৎক্ষণাৎ। কিন্তু সময়ের ব্যবধানে হৃদ পুনরায় গম্ভীর মুখের হয়ে ওঠে, নিজের শার্টের দিকে তাকিয়ে। এসব পড়া তার পক্ষে পসিবল না। দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে আছে সব কিছু। তাকে এই সন্ধ্যায় পুনরায় কাজের সাইডে যেতে হবে, তারপর বিয়ের ভেন্যুতে। তাই দ্রুত চেঞ্জ না করলেই নয়। রাত 10টা, নভেম্বর মাসের মাঝামাঝি চলছে। শীতের প্রভাব পড়েছে বেশি বেশি ঠান্ডাময় পরিবেশটা। রাতের বেলায় এসি ফ্যান সব কিছু বন্ধ করে ঘুমাতে হয়। হয়তো আশুগঞ্জের তুলনায় ঢাকা শহরে ঠান্ডার প্রভাব একটু কমই। সন্ধ্যা হলে ঢাকায় তেমন একটা কুয়াশা দেখা যায় না এই নভেম্বর মাসে, কিন্তু আশুগঞ্জ সন্ধ্যার পরপরই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে সব কিছুতে। বেশ ঠান্ডা পরিবেশ এখানে। ফিহা খোলা বারান্দায় দাঁড়িয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশটা তেমন একটা দেখা যাচ্ছে না, তবে ঘন কুয়াশাময় রাস্তায় মাঝে মাঝে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দেখা যায়। ফিহা শীতের হলকায় কেঁপে কেঁপে উঠছে ঠান্ডা বাতাসে। তারপরও বারান্দা থেকে সরছে না, ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে। মোট কথা ফিহার পরিবেশটা ভালোই লাগছে। গায়ে সুতির শাড়িটা টেনে পিঠ ঘুরিয়ে সামান্য টানলো, চাদরের মতো করে গায়ে জড়িয়ে দাঁড়ালো। মনের মধ্যে হাজারো গুমোট অভিমান তার। সেই অভিমান অভিযোগে তার থেকে ভালোবাসার মানুষটিকেও দূরে সরিয়ে রেখেছে সে। তাকে বাধ্য করেছে দূরে সরিয়ে রাখতে। ফিহা তো এমন কিছু চায়নি, তাহলে এমন কেন হলো? সে তো সুন্দর একটা সংসার সাজাতে চেয়েছিল ভালোবাসার মানুষটাকে নিয়ে। কত রাত জেগে একে অপরের সাথে গল্প করেছে সুন্দর সংসার সাজাতে চেয়ে। ফিহা কত শতবার এই বারান্দায় এই রুম দেখেছে আরিফের ফোনে ভিডিও কলে কথা বলার সময়। তখন ফিহার খুব করে চাইতো এই রুমে আরিফের সাথে তার বউ হয়ে থাকতে। আজ ফিহা আরিফের বউ, অথচ মনের মধ্যে সুখের অনুভূতির চেয়ে বিষাদের কিছু অনুভূতি গুমড়ে মরছে সে। আরিফ ওকে কষ্ট দিয়েছে, ভীষণ বাড়াবাড়ি রকমের কষ্ট দিয়েছে ফিহার মার সাথে মিলে। অথচ ফিহা এই দুটো মানুষকে খুব ভালোবাসতো, কিন্তু তারা কেউ ফিহার ভালোবাসার মূল্য দেয়নি। একা গুমড়ে গুমড়ে মরতে ছেড়ে দিয়েছিল তাকে। সে কত কেঁদেছিল, কত শত আকুতি মিনতি করেছিল তার মা ও ফারিফের কাছে ভালোবাসার জন্য। শেষ পর্যন্ত আরিফকেও বলেছিল ফিহা তার কাছে নিয়ে যেতে, আর নিজের মাকে বলেছিল আরিফকে মেনে নিতে, কিন্তু কেউ ফিহার কথা মেনে নেয়নি। আজ যদি ফিহা মরে যেত তাহলে কি হতো? আজ ফিহার জায়গায় অন্য কেউ আসতো আরিফের বউ হয়ে এই বাড়িতে, তখন ফিহার অস্তিত্ব বিলুপ্ত থাকতো এই দুনিয়ার মাটি থেকে। সে চির জাহান্নামী হয়ে থাকতো। এই কাল ওই কাল কোনো কালেই ফিহার হতো না, শূন্যে থাকতো ফিহা, তাও শুধু এই ভালোবাসার মানুষগুলোর জন্য। তাহলে আজ কেন ফিহা তাদের ক্ষমা করবে? ফিহার গুরুত্ব তো তাদের জীবনে কখনোই ছিল না। তাহলে আজ ফিহা কেন তাদের কষ্ট বুঝতে চাইবে? তারা কি বুঝতে চেয়েছিল তার কান্না, তার কষ্টগুলোকে? মনস্তাত্ত্বিক বিষয়ে চিন্তা করে গুমোট নিঃশ্বাস ফেলল ফিহা। আরিফ বাড়িতে আছে গত 2 দিন হলো, অথচ এখনো ফিহা আরিফের সাথে স্বাভাবিক কথাটুকুও বলছে না। রুমের বাহিরে স্বাভাবিক স্বামী স্ত্রী হিসেবে চলাফেরা তাদের, কিন্তু রুমের ভিতরে সম্পর্কের মান অভিমানের উত্তাপ নিঃশ্বাস। আরিফ বেশ কয়েকবার ফিহার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। মূলত ফিহাই সুযোগ দেয়নি, আগামীতে দিবে বলে মনেও হয় না। রুমের দরজা খট করে বন্ধ হওয়ার শব্দেও ফিহা নড়াচড়া দেখালো না, ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। আরিফ হাতের খাবারের প্যাকেটগুলোর সাথে ফ্রেশ পানির বোতলটাও ড্রেসিং টেবিলের উপর রাখলো। কপাল কুঁচকে রুমের চারপাশ তাকিয়ে ফিহাকে খোঁজার চেষ্টা করলো। আশেপাশে কোথাও ফিহাকে দেখতে না পেয়ে হালকা উঁকি মেরে বারান্দার দিকে তাকিয়ে বুঝতে পারলো ফিহা সেখানেই আছে। আরিফ সেদিকে বিশেষ একটা মনোযোগ হলো না। গায়ের অনেকটা ধুলো ময়লা লেগে আছে। সারা দিন ব্যস্ত ছিল মায়ের বিয়ের কার্ড বিলিং করতে। বাইকে করে এখানে সেখানে অনেক জায়গায় যেতে হয়েছে তাকে। ডেকোরেশনের লোক, বিয়ের ভেন্যু সব কিছু ঠিক করতে করতে মাত্রই বাসা ফিরে হলো তার। হাতে এখনো অনেক কাজ বাকি, অল্প দিন বাকি বিয়ের। নিঃশ্বাস ফেলার সুযোগ পর্যন্ত নেই তার। সেখানে ফিহার সাথে তার মনোমালিন্যতা যেন আরও বিষণ্ণতা বাড়াচ্ছে। তাদের বিয়ের 1 মাসের বেশি হলো, অথচ এখনো পর্যন্ত ঠিক করে দুটো কথাই বলতে পারছে না সে তার বউয়ের সাথে।
কাছাকাছি আসা তো দূরের কথা, তবে আজ আরিফ সব প্রস্তুতি নিয়ে এসেছে। বউয়ের সাথে নরম গলায় নয়, গরম গলায় কথা বলবে আজ। সব কিছু হিসাব সমানে সমানে কষবে। এই মেয়ের ভীমরতি বের করবে সে। কত চিৎকার চেঁচামেচি করতে পারে সেও দেখবে। কথাগুলো ভাবতে ভাবতে আরিফ জিন্সের পকেট থেকে বাইকের চাবি ফোন বের করে ড্রেসিং টেবিলের উপর রাখলো। অন্য পকেট হাতে তালার চাবি বের করে একই জায়গায় রাখলো। শার্টের পরপর সবগুলো বোতাম টেনে খুলে গায়ের থেকে শার্ট খুলে ময়লা কাপড়ের ঝুড়িতে রাখলো। সকালে বুয়া এসে ধুয়ে দেবে তাই। প্যান্টের বেল্ট খুলে রেখে কভার থেকে টাওয়াল ট্রাউজার নিয়ে গোসলের জন্য গেল। যেতে যেতে উঁকি মেরে ফিহাকে আরও একবার দেখে নিল। হঠাৎ কিছু মনে হতেই কয়েক সেকেন্ডের মধ্যে আরিফ পুনরায় ওয়াশরুম থেকে দৌড়ে বের হয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে তালা চাবি নিয়ে দরজা লক করলো। তারপর স্বস্তি মনে চাবি নিয়ে ফের গেল ওয়াশরুমে গোসল করতে। আপাতত ফিহা যাতে তার অনুপস্থিতিতে রুম থেকে চলে যেতে না পারে, সেই জন্য দরজা লক করা তার। লম্বা শাওয়ার শেষ করে বের হলো আরিফ। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা মাথা হালকা পাতলা মুছে নিজেকে ফিটফাট করলো। লম্বা চওড়া তাগড়া যুবক সে, সৌন্দর্যের কমতি নেই। মূলত আরিফের পরিবার সবাই ফর্সা সুন্দর, অনেকটাই বংশগতভাবেই এমন ফর্সা তারা। আরিফের বংশে কালো নেই কেউ, সেই জন্য সবার ধারণা তারা সবাই বংশগত ফর্সা। তবে মায়া আর আরিফ হলুদ ফর্সা, বাকিরা সবাই সাদা ফর্সা। পারিবারিকভাবে কিছু কিছু দিক থেকে মিলও আছে একে অপরের সাথে। এই জন্য তাদের যে কেউ দেখে বলে দিতে পারবে তারা সবাই ভাই বোন। আরিফ হাতে সাদা টাওয়ালটা পাশে রাখলো। হলুদ ফর্সা গায়ে লাল টি শার্টের সাথে কালো ট্রাউজারটি বেশ মানিয়েছে আরিফের প্রশস্ত শরীরে। আরিফ আরও একবার আয়নায় নিজেকে দেখে ফিটফাট করে নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। ফিহা পিছনে দাঁড়িয়ে গলা কেসে নিজের উপস্থিতি জানান দিল। ফিহার ভাবান্তর না দেখে আরিফ এবার ঘনিষ্ঠ হতে চাইল ফিহাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু পারল না। ফিহা তৎক্ষণাৎ রিয়াকশন করলো। কোমরের মধ্যে আরিফের হালকা স্পর্শ পেয়ে ফিহা লাফিয়ে উঠে দূরে সরে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, তোমাকে না বলছে আমাকে ছোঁয়া তোমার জন্য নিষেধ, তাহলে কেন বারবার ছোঁয়ার চেষ্টা করো আমাকে? নিষেধ মানে বুঝো না তুমি? আরিফ কথাটা গায়ে মাখল না, বরং অন্ধকারময় বারান্দায় ফিহার দিকে এগিয়ে যেতে যেতে বলল, একই ডায়লগ তুমি বিগত 1 মাস যাবৎ আমাকে শোনাচ্ছ। আমি এইসব শুনতে শুনতে বিরক্ত, আর ভালো লাগছে না। এই কপি পেস্ট করা ডায়লগ, ট্রাই টু সামথিং নিউ বেবি। ফিহা ক্ষুব্ধ চোখে আবছা আলোয় তাকালো আরিফের দিকে। আরিফের বেখালিপনা কথা সহ্য না করে পাশ কাটিয়ে চলে গেল রুমে। আপাতত সে এই রুমেই থাকতে চাচ্ছে না, কিন্তু দরজার সামনে গিয়ে বুঝতে পারলো আরিফ ভিতর থেকে দরজাটি তালা মেরে রেখেছে। ফিহা বার কয়েক তালা টেনে রাগান্বিত চোখে পিছন ঘুরে আরিফের দিকে তাকালো। আরিফ বুকে হাত বেঁধে বারান্দার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। ফিহা রাগে কটমট করে বলল, ভালোই ভালোই দরজা তালা খুলে দাও বলছি, নয়তো আমি চিৎকার করে বাসা সবাইকে জড়ো করবো বলে দিলাম। ফিহা হুমকিতে ভাবান্তর হলো না আরিফের। সে হেলে দুলে গিয়ে বিছানায় বসে বলল, তোমার ইচ্ছা, চিৎকার করতে মন চাইলে করো চিৎকার। আমি আজকে বাধা দেব না তোমাকে, বরং চুপচাপ বসে বসে দেখবো কেমন। চিৎকার ঠিকঠাকভাবে করতে না পারলে আমার কাছে এসো, তোমার চিৎকার করার কারণ দেয়। তবে আমার অ্যাডভান্স বানো, এখনই চিৎকার করে এনার্জি নষ্ট করো না বউ। আজ কিন্তু তোমার এনার্জির প্রয়োজন হবে। আমি কিন্তু ফুল মোডে আছি, দেখো না বাসা করার জন্য বউর জায়গায় আমি একদম সিজুগুজু বিছানায় বসে আছি তোমার অপেক্ষায়। আসলে জীবনে প্রথমবার বিয়ে করেছি তো, তাই বাসরাত সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই, এই জন্য একটু এক্সাইটেড হয়ে আসছি বাসরাত পালন করার জন্য। ফিহার রাগী চোখে আরিফের দিকে তাকাতেই চোখ আটকায় সেদিকে। সদ্য গোসল করা স্নিগ্ধ সুন্দরতম পুরুষ আরিফ। আরিফের এই সুন্দর মায়াময় চেহারায় তো ফিহা কিশোরী বয়সেই মজেছিল তার প্রেমে। ধীরে ধীরে সেই প্রেম গভীর থেকে গভীর হয় আরিফের মনোমুগ্ধকর ব্যবহারের সাথে সাথে। একটা সময় ফিহা সম্পূর্ণভাবে মজে যায় আরিফের প্রেমে। আজও তাই আছে, কিন্তু অভিমানে চাপা। ফিহার মাথায় আসে না আরিফ আর মায়া কার মতো হয়েছে। এই বাড়ির কারোর সাথে তাদের বিশেষ একটা মিল নেই। আরিফের যাও বা 30% মিল আছে, মায়ার তো তাও নেই।
এরা ভাই বোন আসলে কার মতো এতটা সুন্দর হয়ে জন্মালো? ফিহার শ্বশুর শাশুড়ি তো ভুলেও না। তাহলে আসলে এদের সুন্দর বলতে ভুল হবে। সুন্দর হওয়া এক ব্যাপার আর কিউট হওয়া আরেক ব্যাপার। সুন্দর তো ফিহাও, কিন্তু আরিফ আর মায়ার মতো এতটা কিউট নয়। আরিফ আর মায়ার দিকে তাকালে চোখ সেখানেই আটকায়। আরিফের মতো, আরিফ তো যেমন তেমন, বয়স হয়েছে, ফর্সা গালে চাপ দাঁড়িয়েও আছে, ছেলে মানুষ। কিন্তু মায়া, সে তো কিশোরী বয়সে সদ্য বেড়ে ওঠা কিউট কুমারী। আরিফকে দেখে যদি ফিহার এতটা মন ছটফট করে অস্থির লাগে, তাহলে মায়াকে দেখে হৃদ ভাইয়ের কেমন লাগে? নিশ্চয়ই অস্থির অস্থির লাগে, ছুঁয়ে দিতে মন চায়। ফিহার নিজের মতো মায়াকে দেখলে সারাক্ষণ গাল টালতে মন চায় কিউটনেসে। সেখানে হৃদ ভাই তো পুরুষ মানুষ, তাও আবার মায়ার স্বামী। নিশ্চয়ই ফিহার মতো গুমড়ে ছটফট করে ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখার জন্য, নাকি ফিহার থেকে আরো বেশি ছটফট করে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য? হৃদ ভাই গম্ভীর মানুষ, বোঝা দেয় তার মনের অবস্থাটা। তাছাড়া এরা ভাই বোন মিলে কি তাদের ভাই বোনকে শান্তিতে থাকতে দিবে না এই জীবনে? তারা কিছু না করেও প্রতিবার কেন তাদের সবকিছু সহ্য করতে হয়? কিছু না করেও ফিহা আর হৃদ দুজনেই শাস্তি পাচ্ছে। কিন্তু আর না, হৃদ ভাই মায়াকে ক্ষমা করলেও ফিহা জীবনেও ক্ষমা করবে না আরিফকে তার ভুলের জন্য। আর না আরিফের মন ভোলানো কিউট চেহারায় মজবে। সেও আরিফকে একই পরিস্থিতিতে নিয়ে যাবে, যে পরিস্থিতিটা ফিহা সহ্য করতে হয়েছে আরিফের জন্য। ভালোবাসার মানুষ বলে কোনো ছাড় সে দিবে না। ফিহা জোরপূর্বক আরিফ থেকে নিজের দৃষ্টি সরিয়ে পাশে রেখে শক্ত গলায় বলল, আরিফ, তুমি দরজা খুলবে নাকি আমি সত্যি সত্যি জোরে জোরে চিৎকার করে বাবা মাকে ডাকবো? কোনটা? আরিফ হেয়ালি করে বলল, বিন্দাস ডাকো, তোমার ইচ্ছা। মা বাবা এই রুমে আসলে তোমার ইজ্জত তো কই যাবে জানো তো? আমি তাদের বলবো তুমি আমার পিরিয়ডের সময় জোরাজুরি করছো। এখন কি হবে বাবু? কি আর হবে, তারা ভাববে ছেলে তাদের ভীষণ সিরিয়াস ভবিষ্যৎ প্রজন্ম বানাতে। দ্রুত নাতি নাতনির মুখ দেখবে বলে এই জন্য তারা আমাকে দোয়া দিয়ে যাবে। আরিফের নির্বিঘ্ন ভঙ্গি দেখে সন্দেহের বসে কপাল কুঁচকায় ফিয়া। আশ্চর্য, ইজ্জত সম্মান চিন্তিত ছেলেটা আজ এতটা নির্লজ্জের মতন আচরণ করছে কেন? কথায় কথায় বাসর? ফিহার সন্দেহ বাড়ে। কপাল কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আজ তোমার মান সম্মানের ভয় নেই কেন? আরিফ নির্লিপ্ত উত্তর দেয়, বইয়ের সাথে ইজ্জতের চিন্তা করলে আমার বংশধর বাড়বে। এই জীবনে আমি এই জীবনে আমি বাবা হতে পারবো? তাছাড়া আজ বউয়ের সাথে বাস করবো বলে তার জন্য পূর্ব প্ল্যানিং করে এসেছি এখানে। আপাতত বাড়িতে আমি আর আমার সুন্দরী বউ ছাড়া অন্য কেউ নেই। পুরো বাড়ি খালি। বাবা মাকে আমি মুক্ত শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি মায়ার বিয়ের দাওয়াত দিতে। আজ রাতে তারা সেখান থেকে সকালে আসবে। জুই মায়া তো প্রথম থেকে ঢাকায় আছে। কাজের মহিলাকে আমি আজকে ছুটিতে পাঠিয়েছি, সকালের আগে আসবে না। আমাদের দুজনের রাতের খাবারটা পর্যন্ত আমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছি, যাতে তোমার রুম থেকে বের হওয়ার অপশন না থাকে। এবার তুমি শুধু চিৎকার না, আর কিছু করলেও কেউ আসবে না আমাদের মধ্যে। তবে তুমি এতটা শিওর থাকো, আজকে বাসা পালন করে আমি দম নেব, তার আগে না। আরিফের সহজ সরল স্বীকারোক্তিতে বরফ হয়ে যায় ফিহা। গাঢ় অনুভূতিতে হিম শীতল কেঁপে ওঠে পিঠে শিরদাঁড়া। ফিহা শক্ত থাকা মনোবল যেন মুহূর্তেই মিলিয়ে গেল আরিফের ভয়ে। শুকনো ঢোক গিলে এদিক সেদিকে তাকালো পালানোর জন্য। মূলত ফিহা বুঝতে পারছে আরিফের সাথে গলা বাড়িয়ে লাভ নেই। বাড়িতে মানুষজন নেই তাকে সাহায্য করার জন্য। কিন্তু ফিহাও এত সহজে আরিফের হাতে ধরা দিবে না। তাই সে হুট করে দৌড়ে পালাতে চায় ওয়াশরুমের ভিতর। আজ রাতটা সে ওয়াশরুমের ভিতরে কাটাবে লক করে। সকালে সবাই বাড়িতে আসলে তারপর না হয় সেও বের হবে, তার আগে না। ফিহার হঠাৎ দৌড় দেখে এক মুহূর্তের জন্য চমকে ওঠে আরিফ। কোনো কিছু না ভেবেই সেও দৌড় দিল সেদিকে। আপাতত তার এত প্ল্যানিং ফিহার জন্য বিফলে যেতে পারে না, সফল তাকে হতেই হবে। পুরুষ মানুষ বলে কথা। ফিহা ওয়াশরুমের দরজা বন্ধ করতে চাইলে আরিফ বাধা সৃষ্টি করে হাত দিয়ে তৎক্ষণাৎ। ফিহাকে দরজা লাগাতে না দিয়ে ঢেলে শক্তি প্রয়োগ করে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সে।
ফিহা আরিফের পুরুষালী শক্তির সাথে পেরে উঠতে না পেয়ে ভয়ে সিঁটিয়ে যায় ওয়াশরুমের দেয়ালের সাথে। আরিফ বাঁকা হাসলো, ফিহাকে জাপটে ধরে কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। ফিহা আরিফের কোলে ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। হাত দিয়ে বেশ কয়েকবার আঘাতও করে বসলো আরিফকে, কিন্তু আরিফ তারপরও ছাড়ল না ফিহাকে। ফিহা শক্ত গলায় চেঁচিয়ে বলল, আরিফ ছাড়ো, আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি এইবার বেশি বেশি করছো বলে দিলাম। আমি কিন্তু সকালেই সবার কাছে তোমার নামে বিচার দেব এই অসভ্যতার জন্য। ছাড়ো বলছি। আরিফ ফিহাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে রসিয়ে রসিয়ে বলে, দিও কিছু, আগে আমি অসভ্যতা করে নিই, তারপর দিও কেমন? তুমি বিচার দেবে যে রাতে আমার স্বামী আমাকে একটু বেশি আদর করেছিল, তার জন্য আমি পাগল বউ আপনাদের কাছে আমার বাবার স্বামীর নামে বিচার দিচ্ছি। আপনারা আমার স্বামীর বিচার করেন, সে কেন আমার মতো পাগল বউকে এত আদর করলো তার বিচার করেন আপনারা সবাই। এভাবে বলবে কেমন? তারপর না হয় আমি তোমার হয়ে সাক্ষী দেব সবার কাছে। কি বলো পিউ? ফিহা আরিফকে এমন চঞ্চল স্বভাবে দেখে ঘাবড়ে গেল। বিছানায় বসে ভয়ে শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে চাইলে আরিফ পুনরায় ফিহার পা ধরে টেনে বিছানায় ফেলে উপর হয়ে ওঠে। ফিহার দু পায়ের উপর বসে টেনে নিজের গায়ের শার্ট খুলে ফ্লোরে ফেলে দেয়। তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল ফিহার মুখের উপর। নিজের বলিষ্ঠ হাতে ফিহার হাত দুটো বিছানায় চেপে ধরে মুখোমুখি হতেই ফিহা গঙ্গালো, ভয়ে ছটফট করে কিছু বলতে চাইলো। আরিফ তুমি ফিহাকে শেষ করতে দিল না আরিফ। ফিহার কানের কাছে মুখ ডুবিয়ে বলে ওঠে, ইতিহাস সাক্ষী, দুনিয়া কোনো পুরুষই তার বউর কাছে সভ্য ছিল না, সভ্য জাতির সন্তান হয় না। তাই আমিও চরম লেভেলের অসভ্য জাতির প্রিয়। আমার একটা দুইটা না অনেকগুলো বাচ্চা লাগবে। তাহলে বুঝতে পারছো আমাকে কোন লেভেলের অসভ্য হতে হবে তোমার সাথে। আরিফের বলিষ্ঠ দেহের নিচে ছটফট করলো ফিহা। নিজেকে আরিফের থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ফিহার গালের সাথে নিজের গাল ঘষে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠে আরিফ, কেন এমন করছো প্রিয়? গত কয়েকটা মাস তোমার জন্য দিন রাত ছটফট করছি আমি, সেটা কি কম ছিল না? এখন তোমার আমাকে আরো কষ্ট দিতে হবে? আর কি মানসিক শান্তির প্রয়োজন হয় না প্রিয়? ছেলে বলে কি আমাদের দুর্বল লাগে না নিজেকে? কষ্ট হয় না? তোমার মায়ের কাছে রোজ ফোন করতাম তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে, কিন্তু তিনি রাজি হতেন না, উল্টো আমাকে হুমকি দিতেন। বলতেন আমি তোমার সাথে যোগাযোগ করলে তিনি তোমাকে ত্যায্য করবে পরিবার থেকে, জীবনে তোমার মুখও দেখতে চাইবে না। এই জন্য আমি তোমার ফোন ধরতাম না, তোমাকে আমার কাছে নিয়ে আসতাম না। কারণ আমি জানতাম যদি তোমাকে আমার কাছে নিয়ে আসতাম তাহলে তুমি সুখী হয়ে হতে পারতে না। পরিবার জন্য মন উদাস থাকতো, খারাপ লাগতো, সবসময় কান্না করতে। তোমার সুখের জন্য তোমাকে আমি সময় দিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতাম না। যদি তুমি বিয়ে করে দিতে তাহলে জীবনের একটা সময় গিয়ে হয়তো পরিবার দায় পরে বিয়ে করতাম, কিন্তু ততক্ষণ বিয়ে করতাম না যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল থাকতে। তবে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সেই বিশ্বাস নিয়ে আমি তোমার মায়ের সত্য অনুযায়ী কাজ করছিলাম। তোমাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য রাত দিন এক করে পরিশ্রম করতে চাইছিলাম। হয়তো বছর 3 পরে আবারও তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতাম, কিন্তু বিশ্বাস করো তোমার হঠাৎ সুইসাইডের বিষয়টা শুনে আমি মরণ যন্ত্রণায় ছটফট করছিলাম। জ্ঞান ফিরে পাওয়ার পর পাগল হয়ে গেছিলাম তুমি বিহীন। আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে ছাড়া সত্যি জগৎ সংসার করা দায়। বিয়ের 1 মাস আমি ছটফট করেছি তোমার একটু সান্নিধ্য পাওয়ার জন্য। তুমি কথা বলতে না, আমার ফোন তুলতে না। বাসায় আসার পর থেকেও তোমার থেকে দূরে থাকাটা আমাকে কষ্ট দিচ্ছিল প্রিয়। তোমার অভিযোগ ঠিক আছে, কিন্তু আমার দিকটাও তো তোমাকে দেখতে হবে। তোমার সবচেয়ে বড় চাপে ছিলাম আমি। একদিকে বাবা হসপিটালে, অন্যদিকে মায়েকে নিয়ে আমাদের পারিবারিক ঝামেলা খান বাড়ির সাথে। সেখানে নতুন করে আমার সম্পর্কে কথাটা সবাইকে জানালে মানেই ছিল আরও চাপ বাড়ানো। সব কিছুর দিক থেকে আমিও বেশি হিমশিমে ছিলাম। তোমাকে বিষয়টা বোঝাতে চাইছিলাম, কিন্তু আমার কথাটা শুনতে পর্যন্ত রাজি নও। তাই আজ বাধ্য হয়ে এই জোরাজুরি পথ অবলম্বন করতে হলো আমাকে। তার জন্য আই এম ভেরি সরি ফিউ, বাট তারপরও আজকে তোমাকে ছাড়তে পারবো না। অকারণে অভিযোগ মানতে পারবো না। আমার ভালোবাসা চাই মানে চাই।
আরিফের কথা শেষ হওয়ার সাথে সাথে ফিহা অনুভব করলো আরিফের তীব্র ঠোঁটের ছোঁয়া নিজের গলার মধ্যে। স্পর্শের গভীরতা বাড়তেই ফিহা গোঙালো। আরিফকে আর বাধা দিল না। আরিফ বাধা না পেয়ে গলা থেকে মুখ উঠিয়ে ঠোঁটের কাছে যেতে যেতে সে ডান হাত বাড়িয়ে রুমের লাইট বন্ধ করে দেয়, খাটের কোণার দেওয়ালে সুইচ চেপে। দুজনের নিঃশ্বাসের ঘনত্ব নিয়ন্ত্রণহীন হয়ে ভেসে গেল ঘন কুয়াশার চাদরে। বিয়ের কাজের ঝামেলায় বাহিরে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেল আয়নের। রিত তখনও বাসায় ফেরেনি। আয়ন আরফ খানের সঙ্গে নিয়ে সবেমাত্র বাসায় ঢুকলো। অনেকটা ক্লান্ত সবাই। আসিফ হৃদের সাথেই বাহিরে। আয়ন এই মুহূর্তে খান বাড়িতে ফিরতো না শুধু জুঁইকে এক পলক দেখে অন্য এক পলক দেখার জন্য পুনরায় খান বাড়িতে ফেরা তার। হেনা খানের দেওয়া শরবতটা খেলো এক চুমুক, গ্লাসটা ট্রেতে রেখে চারপাশে সূক্ষ্ম নজর বোলালো। ড্রয়িং রুমে আশেপাশে কোথাও জুঁইকে দেখতে পেল না সে। আয়ন ভ্রু কুঁচকে হাতের ঘড়িতে সময়টা দেখে নিল। ঘড়ির কাঁটা 11টাতে ছুটে যেতে দেখে ভাবলো হয়তো জুঁই ঘুমিয়ে পড়েছে। আয়ন উঠে দাঁড়ালো। যেহেতু জুঁই ঘুমিয়ে পড়েছে তাই আর খোঁজ করলো না, বাসায় ফিরে যেতে চাইলো। হেনা খান আরফ খান তাকে বিদায় নিয়ে হেনা খান খেয়ে যেতে বলল আয়নকে। আয়ন রাজি হলো না। সে বলল তার গোসল করা প্রয়োজন, গায়ে ময়লা, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া। খান বাড়ি থেকে বের হয়ে আয়ন নিজের গাড়ি নিয়ে ছুটল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। 15 মিনিটের রাস্তাটি দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছালো 10 মিনিটের নির্জন রাস্তা পেয়ে আয়ন। গাড়ির পার্কিং করে বের হলো। ক্লান্তির রেশ টেনে গায়ের কোট খুলে ভাঁজ করে হাতের উপর রাখলো। চারপাশে ঠান্ডা পড়েছে বেশ, কিন্তু তার তেমন একটা ঠান্ডা লাগছে না, বরং ভালোই লাগছে। বাড়ির মেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলের সুইচ বোর্ডে চাপলো আয়ন। প্রথমে কাউকে দরজা খুলতে না দেখায় পুনরায় চাপলো। এই সময়ে বাসায় তেমন কেউ ঘুমানোর কথা না, কিন্তু দরজা খুলতে দেরি করছে কেন বুঝতে পারছে না আয়ন। আয়নের চিন্তা ভাবনার মাঝেই খট করে কেউ দরজা খুলে দিল। আয়ন ক্লান্তিতে ব্যক্তিটিকে না দেখিয়ে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। 2 কদম এগিয়ে যেতে হঠাৎ থেমে যায় তার পা চড়া। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে পুনরায় পিছন ঘুরে তাকালো। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল। কালো শাড়ি পরিহিত মিষ্টি মেয়েকে দেখে হার্টবিট মিস হলো। সে কি আসলেই সত্যি দেখছে নাকি মিথ্যা? আয়ন শকড হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো জুঁয়ের দিকে। বিষণ্ণতার কারণে যেন কথা বের হচ্ছে না গলা দিয়ে। আয়ন আপাত মস্তক চোখে জুঁইকে উপর থেকে নিচ অবধি দেখে নিল। আয়নের মনে হচ্ছে সে বিয়ে করে সংসার করছে, আর রাত জেগে আদর্শ বউ তার জন্য অপেক্ষা করছিল। সত্যি কি তাই? আয়ন বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু জুঁই আসবে কোথা থেকে? সে তো খান বাড়িতে। তাহলে আয়ন জাগ্রত অবস্থায় কি ভ্রম দেখছে জুঁইকে নিয়ে? কিন্তু কিভাবে সম্ভব এটা? আয়নের পলকহীন দৃষ্টিতে অপদস্থ হচ্ছে জুঁই। হাঁসফাঁস করে নত মস্তিষ্কে দাঁড়ালো, আর চোখে একবার আয়নের দিকে তো অন্যবার সোফায় বসে থাকা মেহেরবানের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেল জুঁই। মেহেরবান হয়তো জুঁইয়ের অস্বস্তির বিষয়টি বুঝতে পারছে, তাই সোফা থেকে অনেকটা আদেশ সুরে তিনি ডাকলেন আয়নকে। আয়ন চমকে পিছন ঘুরে নিজের মায়ের দিকে তাকাতেই তিনি বলে, রুমে যাও আয়ন, ফ্রেশ হয়ে আসো, ডিনারের জন্য অপেক্ষা করছে সবাই, যাও। আয়ন মায়ের কথায় সায় জানালো। জুঁইকে তার ভ্রমই মনে হলো, কারণ মেহেরবান তো জুঁইকে কিছু বলছে না, তার মানে সে একাই জুঁইকে দেখেছে। আয়ন যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও একবার জুঁইকে দেখে নিল। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ধীরে সুস্থে নিচে নামলো আয়ন। গায়ে ধূসর রঙের টি শার্ট পরেছে ট্রাউজার দিয়ে। আয়ন সিঁড়ি ভেঙে নিচে নেমে চারপাশে কাউকে দেখলো না, জুঁইকেও না। আয়ন নিজের ভ্রম মনে করে গিয়ে বসলো নাহিদ চৌধুরী অপর পাশের ডাইনিংয়ে। বাবার সাথে টুকটাক বিজনেস সম্পর্কে কথাও বলছিল সে, যেহেতু নিজের বাবাকে বিজনেসের দিক থেকে সাহায্যের হাত বাড়িয়েছে তাই। তাছাড়া পারিবারিক ঝামেলায় আপাতত সে হসপিটাল থেকে 1 সপ্তাহের জন্য লিভ নিয়েছে। সকল ঝামেলা মিটিয়ে তারপর পুনরায় ডিউটিতে ফিরবে। তাদের কথার মধ্যেই মেহেরবান সার্ভেন্ট নিয়ে একে একে খাবার টেবিলের ওপর রাখলো। জুঁই মেহেরবানের পিছনে দাঁড়িয়ে রইল ইতস্তত ভঙ্গিতে।
মূলত জুঁইকে মেহেরবান খান বাড়ি থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছিল এখানে। আর এখানে এসেই শাড়িটা তিনিই দিয়েছেন জুঁইকে পরার জন্য। সন্ধ্যা থেকে এই পর্যন্ত মেহেরবান জুঁইকে নিজের সাথে সাথে রেখেছেন সব কিছুতে, যেন তিনি জুঁইকে সাংসারিক দিক বোঝাচ্ছেন এমনটা। জুঁই বিষয়টি বুঝতে পেরেও কিছু বলল না। তারও খারাপ লাগছে না বিষয়গুলো, বরং ভালোই লাগছে। আয়ন তখনও দেখলো না জুঁইকে। মেহেরবান নাহিদ চৌধুরীর পাশে চেয়ার টেনে বসলো। জুঁইকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরবান গম্ভীর মুখে বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও, আয়নের পাশে চেয়ারটা গিয়ে বসো। বাবার সাথে কথা বলার মনোযোগ ভাঙে আয়নের। চমকে উঠে জুঁইয়ের দিকে তাকায়। তার মানে সে সত্যিই জুঁইকে দেখেছিল তখন? জুঁই আয়নের ভ্রম ছিল না? আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকাতেই জুঁই হাঁসফাঁস করে ধীর পায়ে হেঁটে এসে বসলো আয়নের পাশের চেয়ারটায়। আয়ন তখনও তাকিয়েছিল জুঁইয়ের দিকে। নিজের বিষণ্ণতা কাটিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসলো আয়ন। তবে সে আর ঘুরে জুঁইয়ের দিকে তাকালো না অনেকটা সময়। নিজের মতো করেই খেলো। তবে মাঝে মধ্যে আয়ন ইচ্ছাকৃতভাবে এটা সেটা চাইলো জুঁইয়ের কাছ থেকে দেওয়ার জন্য। জুঁই জড়তার হাতে আয়নে এগিয়ে বাড়িয়ে দেয় তরকারির বাটি। খাওয়া দাওয়া আলোচনা চলছে সবার মাঝে, জুঁই বাদে। আয়ন নিজের বাবা মার সাথে টুকটাক কথা বলছে আর খাচ্ছে। জুঁই জড়তার সহিত অল্প কিছু খেয়ে উঠে যেতে নিলে হঠাৎ করে তার শাড়ির কুচিতে টান পড়ায় পুনরায় ধূপ করে চেয়ারে বসে পড়ে। চেয়ারের শব্দের আলোচনা ছেড়ে প্রত্যেকে উৎসুক দৃষ্টিতে তাকালো জুঁইয়ের দিকে। লজ্জায় নিয়ে গেল জুঁই। হাঁসফাঁস করতে বুঝতে পারলো তার শাড়ির কুচি খুলে গেছে ইতিমধ্যে। জুঁই আঁতকে উঠল। কিসের সাথে বেজে শাড়ির কুচি খুলে গেল তাও বুঝতে পারছে না। অসহায় জুঁই চোখ তুলে তাকাতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নের সম্মুখীন হলো মেহেরবানের। কোনো সমস্যা হচ্ছে তোমার? জুঁই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মেহেরবান জুঁইয়ের খালি প্লেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। কি ব্যাপার, খালি প্লেট নিয়ে বসে আছো কেন? খাবার নাও। আয়ন, তুমি ওর পাশে বসে থেকেও মেয়েটাকে খাবার তুলে দিচ্ছ না কেন? আয়ন কিছু না বলে গাদা গাদা খাবার তুলে দেয় জুঁইয়ের প্লেটে। অসহায় জুঁই আবারও ফ্যাসাদে পড়ে গেল পরিস্থিতির চাপে। এত খাবার সে কিভাবে খাবে? সে তো এখান থেকে উঠতে চাইছিল, ব্যাস উল্টো সেই ঝামেলায় পড়ে গেল। যদি এই মুহূর্তে জুঁই নিজের বাড়িতে থাকতো তাহলে শত খুঁজেও তাকে এই মুহূর্তে জাগ্রত অবস্থায় কখনোই পাওয়া যেত না। কখন ঘুমিয়ে পড়তো? তাছাড়া জুঁই নিজের বাড়িতে যতটা রাজনীতি করে ফ্রি হয়ে চলে এখানে কাজ ছিটে ফোটাও পারছে না। সারাক্ষণ জড়তা আর ভয় ভয় হয়ে চলতে হচ্ছে। এই বুঝি মেহেরবান নারাজ হয়ে যাবে তার উপর? তারপর আবার জুঁইয়ের এত সতর্ক থাকার পর এখন কোমর থেকে শাড়ি খুলে গেল। এমন বাজে পরিস্থিতির শিকার জুঁইয়ের গলা ভরে কান্না আসছে। এই বুঝি শ্বশুর বাড়ি হয়? বউদের অকারণে বুঝি সারাক্ষণ মনের মধ্যে ভয় ভয় কাজ করে, কেউ খারাপ ভাববে বা মন্দ বলবে এটা নিয়ে। জুঁইয়ের তো ভীষণ ভয় করছে, অথচ মেহেরবান বা অন্য কেউ তাকে কিছুই বলেনি। তারপরও মেহেরবানের শক্ত গম্ভীর মুখটা দেখলেই জুঁইয়ের মনে এক রাস ভয় কাজ করে শুধু। জুঁই প্লেটে হাত দিয়ে ঢোক করে নিজেকে সংযত করার চেষ্টা করলো। আর চোখে সবাইকে দেখলো প্রত্যেকে যার যার মতো খাবার মনোযোগ সহকারে খাচ্ছে। জুঁই স্বস্তির মনোভাবে হালকা ঝুঁকে টেবিলের নিচে তাকালো। আসলে কিসের সাথে আটকে তার শাড়ি কুচি খুলে গেল সেটা দেখতে। জুঁই টেবিলের নিচে উঁকি দিতেই চোখ পড়ল আয়ন তার কুচিতে সম্পূর্ণ পা দিয়ে বসে আছে। তাই আয়নের জন্য যে তার কুচিগুলো খুলে গেল সেটাও ঠিক বুঝতে পারলো জুঁই। কিন্তু জুঁই এতটা বুঝতে পারলো না আয়ন কাজ ইচ্ছাকৃত করলো না ভুলবশত। জুঁই সোজা হয়ে বসলো মাথা নিচু করে। বাম হাতে শাড়ির কুচিগুলো টানলো আয়নের পা সরিয়ে শাড়ি থেকে, কিন্তু পারলো না। আয়ন কোনো মতেই পা সরাচ্ছে না তার শাড়ির উপর থেকে। অসহায় জুঁই এবার খানিকটা বিরক্তি হলো। সে ঠিক বুঝতে পারছে আয়ন ইচ্ছাকৃতভাবেই তখন তার শাড়ির কুঁচিতে পা রেখেছে যাতে জুঁই খাবার টেবিল ছেড়ে উঠতে না পারে। কিন্তু কেন? জুঁইকে খাবার টেবিলে আটকে রেখে লাভ কি ডাক্তার সাহেবের? জুঁই খানিকটা চেপে গেল আয়নের দিকে। বাম হাতে নিজের শাড়ি টেনে ফিস করে আয়নকে বলল, ছাড়ুন। আয়ন এমন একটা ভাব ধরলো যেন এই মুহূর্তে জুঁই কি বলেছে সে আসলে বুঝতেই পারছে না। আর না বোঝার মতো করে কপাল কুঁচকে তাকায় জুঁইয়ের দিকে।
ফিসফিসিয়ে একটু করে বলল, আমার শাড়ি মানে? আমার শাড়ি আপনার পায়ের নিচে, প্লিজ ছাড়ুন। আজব, তাহলে আমাকে বলছেন কেন? মানে আপনি কি বলবো না তো কাকে বলবো? আজব তো, আপনি তো আমার শাড়িতে পা দিয়ে আছেন, ছাড়ুন প্লিজ। হুম, আমি হাতে ধরেছি আপনার শাড়ি? ধরে নাই, ধরেছে আমার পা। তাই আপনার যা বলার আমার পাকে বলুন, আমাকে নয়। আমি ভীষণ ব্যস্ত, জুই, দেখছেন না খাবার খাচ্ছি। অসহায় জুই পুনরায় বলল। প্লিজ ছাড়ুন, আমি উঠবো। আয়ন ছাড়ল না, আর না জুইকেও কোথাও যেতে দিল, বরং আয়ন সবার চলে যাওয়ার অপেক্ষা করলো। একে একে সবাই চলে গেল খাবার শেষ করে। আয়ন এবার নিজের আসল ফর্মে ফিরে আসলো। জুঁইয়ের চেয়ার টেনে তৎক্ষণাৎ নিজের চেয়ারের সাথে মিশিয়ে নিয়ে ভ্রু নাচিয়ে বলল, আজ মনে হচ্ছে আমি সত্যি বিয়ে করেছি, জুই। আপনাকে নিজের বাসায় পরিবারের সবার সাথে দেখে কেমন একটা বউ বউ ফিল পাচ্ছে আমার। কি করি বলুন তো? চলুন না আমরা রুমে যাই, বাসরটা সেরে ফেলি। বাইরে ঠান্ডা পড়েছে, তাই সাথে বউ থাকলে সিটটা হালাল হয়ে যাবে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।